এর আগের দিন তোমাদের দশম শ্রেণীর গোলকের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম কষে দেখি 12, সেখানে 10 পর্যন্ত অঙ্ক আমি করে ভিডিও দিয়েছিলাম। আজকে 11 থেকে আমার শুরু হচ্ছে অঙ্ক। তো বলেছে একই ধাতুর পাত দিয়ে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাস যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। তাহলে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। দেখো এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, কারণ দেখো এখানে একটা কথা বলেছে যে ফাঁপা গোলক তৈরি করা হয়েছে। মনে রাখবে নিরেট গোলক তৈরি করতে তার আয়তন কাজে লাগে, আর ফাঁপা গোলক তৈরি করতে তার সমগ্র তলের ক্ষেত্রফল কাজে লাগে। ঠিক আছে, কি বললাম? নিরেট গোলক তৈরি করতে তার আয়তন কাজে লাগে। যেমন ধরো মনে করো একটা গোল গুলি, সেই গুলি নিরেট মানে ভেতরটা ভর্তি, তাহলে কিন্তু সেটা তৈরি করতে তার আয়তন কাজে লাগবে। কিন্তু মনে করো একটা ফুটবলের ভেতরে কিন্তু হাওয়া থাকে, কিন্তু চামড়াটা কি ভেতরে থাকে না, শুধুমাত্র ফুটবলের গায়ে বাইরের যে বহিরাবরণ ওইটাতে শুধু চামড়া থাকে। তাহলে ফুটবলটা তৈরি হচ্ছে কিন্তু চামড়া দিয়ে, আর ফুটবলের ভেতরে কিন্তু কোনো চামড়া থাকে না, ওটা ফাঁপা, ভেতরে হাওয়া থাকে। তো সেই কারণের জন্য সেটা হবে সমগ্রতল। তাহলে নিরেট গোলক তৈরি করতে তার আয়তন, আর ফাঁপা গোলক তৈরি করতে তার সমগ্রতল। ঠিক আছে, তাহলে এবার দেখো প্রথম গোলকের ব্যাস আমাকে কত বলা আছে? 21 সেমি। ব্যাস সমান সমান 21 সেমি। ঠিক আছে, তাহলে ব্যাস যদি 21 সেমি হয় তাহলে ব্যাসার্ধ কী হবে? বাই 2, তাহলে 21/2 সেমি। ঠিক আছে, এইবার দেখো তাহলে সুতরাং গোলকটি তৈরি করতে ধাতুর পাত লাগবে। কি বললাম? ফাঁপা গোলক, তাহলে সমগ্রতল, তাই তো? সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা 4πr²। আর মানে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে 4πr², আর মানে ব্যাসার্ধ। তাহলে 4π ব্যাসার্ধ কত পেলাম এইমাত্র আমি? 21/2, তার স্কোয়ার হয়ে যাবে তাহলে এত বর্গ সেমি। ঠিক আছে, এইবার তাহলে আসি দ্বিতীয় গোলক। তাহলে দেখো আমাকে কি বলেছে? দ্বিতীয় গোলকের ব্যাস। তো দ্বিতীয় গোলকের ব্যাস তোমাদের বইতে কত বলা আছে? 17.5 সেমি। তাহলে ব্যাসার্ধ কী হবে? বাই 2, তাহলে 17.5/2 এত সেমি। ঠিক আছে, তাহলে সুতরাং এই গোলকটি, এটাও কিন্তু ফাঁপা গোলক, তাহলে সুতরাং গোলকটি তৈরি করতে ধাতুর পাত লাগবে। সমগ্রতলের ফর্মুলা এইমাত্র লিখেছি 4πr², আর মানে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে 4π ব্যাসার্ধ কত এখন? 17.5/2, তার স্কোয়ার এত বর্গ সেমি। ঠিক আছে, এইবার আমাকে কি বলেছে? এদের অনুপাত। তাহলে সুতরাং এদের অনুপাত কী হবে? প্রথমটা কত? 4π 21/2 এর হোল স্কোয়ার ইসটু 4π, দ্বিতীয়টা কত? 17.5/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এইবার অনুপাত মানেই তো ভাগ। তাহলে 4π প্রথমে যেটা আছে 21/2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই দ্বিতীয় যেটা আছে 4π 17.5/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এইবার তাহলে দেখো 4π কেটে গেল। তাহলে কেটে গিয়ে দেখো 21/2 এর স্কোয়ার আছে, তাহলে 21/2 দুইবার হবে। একই রকমভাবে 17.5/2 এর স্কোয়ার আছে, তাহলে 17.5/2 দুইবার হবে। তাহলে লিখলাম দুইবার, 2 এর সাথে 2, 2 এর সাথে 2। এই যে এখানেও নিচে দুটো 2, এখানেও নিচে দুটো 2, কেটে গেল। তাহলে রইল কি লাইনটা? 21 গুণ 21/1 17.5 গুণ 17.5। ঠিক আছে, এবার তাহলে এই যে দশমিকটাকে যদি আমি তুলে দিই তাহলে ওপরে একটা 10, আবার এই যে দশমিকটাকে যদি আমি তুলে দিই ওপরে একটা
10, ঠিক আছে। তাহলে 5 দিয়ে কাটাকাটি করলে 2, আর 5 দিয়ে কাটাকাটি করলে কত আসছে 35, আবার 5 দিয়ে কাটাকাটি করলে 2, 5 দিয়ে 175কে কাটাকাটি করলে কত আসছে 35। এইবার দেখো 7 দিয়ে কাটাকাটি করলে 3 7 21, 7 দিয়ে কাটাকাটি করলে 5 7 35, আবার 7 দিয়ে কাটাকাটি করলে 3 7 21, 7 দিয়ে কাটাকাটি করলে আবার 5 7 35, তাই তো। তাহলে দেখো এখানে কি হয়ে যাচ্ছে, দেখো এখানে কি আছে 3 3 2 2, তাহলে 2 3 9 আর 2 2 4, তাহলে 4 9 36 বাই এখানে কত আছে 2 5, তাহলে 5 5 25, তাহলে এটা অনুপাত আকারে লিখলে কত চলে আসছে 36:25। এটাই আমার কাছে জানতে চেয়েছিল যে যতটা ধাতুর পাত লাগবে তার অনুপাত কত, তাহলে অনুপাতটা আমি কত পেয়ে গেলাম 36:25, ঠিক আছে, বোঝা গেল পুরো। তাহলে এবার 12 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল পুরনো গোলকের ঠিক অর্ধেক। মানেটা কি, মনে করো এই একটা বড় গোলক ছিল, ঠিক আছে, এই বড় গোলক থেকে একটা ছোট্ট গোলক কেটে নেওয়া হয়েছে, এর ভেতর থেকে একটা ছোট গোলক কেটে নেওয়া হয়েছে। তো শুরুতে যে গোলকটা ছিল আমি সেটার ব্যাসার্ধকে যদি স্মল আর, আর যেই গোলকটাই ভেতর থেকে কেটে নেওয়া হয়েছে সেটাকে আমি ধরছি স্মল আর, ঠিক আছে। তাহলে আমি মনে করছি প্রদত্ত গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর একক ও নতুন গোলকের ব্যাসার্ধ স্মল আর একক, ঠিক আছে। তাহলে এইবার সুতরাং প্রদত্ত গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে 4 পাই, প্রদত্তর কত বড় হাতের আর, তাই না, তাহলে 4 পাই বড় হাতের আর স্কোয়ার বর্গ একক। আর নতুন যে গোলকটা, তাহলে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল, নতুন গোলকের হচ্ছে স্মল আর, তাহলে 4 পাই স্মল আর স্কোয়ার এত বর্গ একক, ঠিক আছে। এইবার দেখো সুতরাং প্রশ্নানুসারে তোমাদের বইতে কি বলা হয়েছে, এই যে নতুন গোলকটা, এই নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই স্মল আর স্কোয়ার, সেটা প্রদত্ত যে গোলক মানে 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার তার অর্ধেক, অর্ধেক মানে হাফ, তাই হাফের জন্য 1/2 বসিয়ে দিলাম, ঠিক আছে। নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই স্মল আর স্কোয়ার, প্রদত্ত যে গোলক মানে 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার তার অর্ধেক, অর্ধেক মানে হাফ, তাই সামনে হাফ বসিয়ে দিলাম 1/2, ঠিক আছে। তাহলে এবার দেখো এই পাশ থেকে 4 পাই কেটে গেল, তাহলে এখানে কত আসছে আর স্কোয়ার বাই 2 ইকুয়াল টু স্মল আর স্কোয়ার, ঠিক আছে। আর এই 2টাকে ওই পাশে পাঠিয়ে দিলে কি হচ্ছে স্মল আর স্কোয়ার কোনাকুনি গুণ হয়ে 2 স্মল আর স্কোয়ার, তাহলে স্কোয়ার উঠলে রুট হয়ে যাবে, ঠিক আছে। আর রুট মানে দেখো এটাকে ভেঙে আমি কিভাবে লিখছি 2 ইন্টু আর স্কোয়ার মানে 2 আর, ঠিক আছে। আর রুটের মধ্যে 2 থাকলে সেটা রুটের বাইরে একটা হয়, তাহলে রুটের বাইরে একটা স্মল আর, আর 2 তো একাই আছে তাই এটা রুটের বাইরে আসবে না, শুধু √2, ঠিক আছে। এইবার দেখো আমাকে কি বলেছে, বলেছে যে নতুন গোলকের আয়তন, তাহলে সুতরাং আচ্ছা প্রথমে আগে আসি আমি প্রদত্ত গোলকের আয়তন, তাহলে প্রদত্ত গোলকের আয়তন কী হবে, প্রদত্ত গোলক ছিল ক্যাপিটাল আর, তাহলে আয়তন মানেটা কি 4/3 পাই, প্রদত্ত গোলক হচ্ছে ক্যাপিটাল আর, তাহলে ক্যাপিটাল আর এর কিউব।
এত ঘন একক, তাই তো, এত ঘন একক। তাহলে এইবার দেখো এটা কত হচ্ছে 4/3 এই যে ক্যাপিটাল আর, সেটা মানে এইমাত্র কি দেখেছি, স্মল r√2, তাহলে স্মল r√2 তার কিউব হয়ে গেল, এত ঘন একক। ঠিক আছে, এইবার তাহলে এটা কি হয়ে যাচ্ছে দেখো 4/3 এই যে r√2 কিউব, কিউব মানে কি হবে 3 বার হবে, তাই না? তাহলে স্মল r√2 আবার স্মল r√2 আবার স্মল r√2। ঠিক আছে, এইবার তাহলে দেখো এটা কি হয়ে যাচ্ছে 4/3 দেখো এইখানে একটা আর, এইখানে একটা আর, এখানে একটা আর, তাহলে 3টে স্মল আর আছে, তাই না? তাহলে 3টে স্মল আর এর জন্য স্মল আর এর কিউব। ঠিক আছে, আর তার সাথে এবার দেখো এই যে একটা √2 আর এই যে একটা √2, দুটো √2 মিলে হলো শুধু 2, আর লাস্টে এই যে একটা √2 আছে সেইটা √2-র মতোই থাকলো। তাহলে কি হলো, প্রদত্ত মানে পুরনো গোলকটার আয়তন 4/3 সাথে 2√2 এত ঘন একক। ঠিক আছে, এটা কিন্তু প্রদত্ত, মানে শুরুতে যে গোলকটা বলেছিল সেইটা। ঠিক আছে, আর নতুন যে গোলকটা কেটে নিয়েছি আমরা তার আয়তন তাহলে কী হবে, তাহলে নতুন গোলকের আয়তন, নতুন গোলকের ব্যাসার্ধকে স্মল আর ধরেছি, তাহলে আয়তন কি হবে 4/3 স্মল আর এর কিউব, তাই তো, 4/3 স্মল আর এর কিউব, এত ঘন একক। ঠিক আছে, এইবার তাহলে সুতরাং দেখো অবশিষ্ট যে গোলকটা পড়ে আছে, কেটে নেওয়ার পরে যেই গোলকটা পড়ে আছে, তাহলে অবশিষ্ট গোলকের আয়তন দেখো কতটা পড়ে আছে জানতে গেলে আমরা কি করব, যেমন ধরো মনে করো তোমার কাছে 5টা পেন ছিল, কোনো একজনকে 2টো পেন দিয়ে দিয়েছো, তাহলে অবশিষ্ট কটা পেন তোমার কাছে আছে জানতে গেলে কি করব, বিয়োগ। একই রকমভাবে শুরুতে, একদম শুরুতে গোলকটার আয়তন কত ছিল, এইমাত্র করেছি 4/3 স্মল আর কিউবের সাথে একটা 2√2, আর এইটুকু তো আমি নতুন গোলক কেটে নিয়েছি, এটুকু কেটে নেওয়া হয়ে গেছে, তাহলে কতটুকু পড়ে আছে জানতে গেলে কি করব, এটাকে আমি বিয়োগ করে দেবো, তাই না? তাহলে বিয়োগ করে দিলাম, এত ঘন একক। ঠিক আছে, এত ঘন একক। এইবার তাহলে দেখো 4/3 ক্যাপিটাল স্মল আর কিউব 2√2 মাইনাস এই যে 4/3 এই যে আর কিউব, এইটার সাথে আমি ইনটু 1 লিখতে পারি, কারণ কোনো কিছুর সাথে আমি 1 গুণ করতেই পারি, কোনো কিছুর সাথে 1 গুণ করলে তো সেইটাই হয়, তাই না? 2 অক্ষে 2, 3 অক্ষে 3, মানে 1 গুণ করলে সেইটাই হয়, তাই আমি এখানে 1 গুণ করলাম। এইবার দেখো এইটাতেও আছে 4/3 আর কিউব, এইটাতেও আছে কিন্তু 4/3 আর কিউব, তাহলে এখান থেকে যদি আমি 4/3 আর কিউব কমন নিই, তাহলে প্রথমটায় কে পড়ে আছে 2√2, মাঝখানে কী চিহ্ন মাইনাস, আর লাস্টেরটায় কে পড়ে আছে 1, তাহলে 2√2 -1। ঠিক আছে, এইটা আসলো আমার অবশিষ্ট গোলকের আয়তন। এইবার আমাকে কি বলেছে, কেটে নেওয়া অংশের সাথে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। কেটে নেওয়া অংশের সাথে, কিন্তু কেটে নেওয়া মানে হচ্ছে নতুন যে গোলকটা তুমি কেটে নিয়েছো তার আয়তন পেলাম কি 4/3 স্মল আর কিউব, আর অবশিষ্ট গোলক কী পেলাম 4/3 স্মল আর কিউবের সাথে 2√2 -1। তাহলে এইবার আমার কাছে জানতে চেয়েছে কি এদের অনুপাত, তাহলে অনুপাত মানে ইস্টু, তাহলে কেটে নিয়েছিলে নতুন গোলক 4/3 স্মল আর কিউব, আর অবশিষ্ট পড়ে রয়েছে 4/3 স্মল আর কিউবের সাথে 2√2 -1। ঠিক আছে, তাহলে এটা কী হয়ে যাচ্ছে দেখো তো, অনুপাত মানেই ভাগ, তাহলে এটাকে আমি ভাগ করে দিলাম 4/3 স্মল আর কিউব ব্র্যাকেটে 2√2 -1। দেখো 4/3 আর কিউব, তাই তো? তাহলে দেখো তো ওপরে তো সবই কেটে গেছে, তাহলে 1/2√2 -1, তাহলে এটাকেই যদি অনুপাত করে লেখো কী হবে 1:2√2 -1, এটাই তাহলে নির্ণীয় অনুপাত। ঠিক আছে,
বোঝা গেল পুরো? এবার তাহলে 13 অঙ্কটা করা যাক। কি বলেছে? 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের, তাহলে ভূগোলক মানে গ্লোব, যার ভেতরটা ফাঁপা কিন্তু, হ্যাঁ, তাহলে ভূগোলকের ব্যাসার্ধ কত বলে দিয়েছে? সমান সমান 14 সেমি। ঠিক আছে, এইবার তাহলে এই যে ভূগোলকটা আমি তৈরি করছি ফাঁপা, তা ফাঁপা জিনিস তৈরি করতে কি সমগ্র তলের ক্ষেত্রফল, একটু আগেই বলেছি। তাহলে সুতরাং ভূগোলকটিতে সমগ্র তল কিন্তু, হ্যাঁ, তাহলে ভূগোলকটিতে ভূগোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা 4 পাই আর স্কোয়ার, এত বর্গের, তাই না? তাহলে 4 পাই বলতে 22/7 ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ার মানে হচ্ছে 14, ব্যাসার্ধ কত? 14, তাহলে 14 স্কোয়ার, এত বর্গ সেমি। তাহলে 4 ইন্টু 22/7, 14 স্কোয়ার মানে 2 বার লিখবো 14কে আমি। তাহলে পরে রইল কত? 4 গুণ 22 গুণ 2 গুণ 14, এত বর্গ সেমি। তাহলে এটাকে গুণ করলে কত আসছে? 2 4 6 4, 2464 বর্গ সেমি। ঠিক আছে, এইটা চলে আসলো কি ভূগোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। এইবার বলেছে ভূগোলকটির অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে, দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। তাহলে দেখো, প্রতিটি বৃত্তাকার ছিদ্রের ব্যাসার্ধ কত বলেছে? 0.7 সেমি। তাহলে প্রতিটি বৃত্তাকার ছিদ্রের ব্যাসার্ধ কত বলেছে? 0.7 সেমি। তাহলে বৃত্তাকার ছিদ্র বলেছে কিন্তু, তাহলে ক্ষেত্রফল কি হবে? নবম শ্রেণীতে আমরা শিখেছি বৃত্তের ক্ষেত্রফল কি হয়? পাই ইন্টু ব্যাসার্ধর স্কোয়ার, তাই তো? পাই ইন্টু ব্যাসার্ধ মানে এই যে আর এর স্কোয়ার, এত বর্গ সেমি। তাহলে দেখো এটা কত চলে আসছে? পাই ব্যাসার্ধ কত? 0.7 তার স্কোয়ার, এত বর্গ সেমি। ঠিক আছে, এইবার দেখো এই যে এটা কিন্তু প্রতিটি বৃত্তাকার ছিদ্র, মানে একটা বৃত্তাকার ছিদ্রের এইটা। এবার তুমি দুটি বৃত্তাকার ছিদ্র করেছো, তাহলে সুতরাং দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল কি হবে? এইটা একটা 2 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 2 গুণ হয়ে যা ছিল পাই 0.7 হোল স্কোয়ার, তাহলে এই যে পাই 0.7 হোল স্কোয়ার, এত বর্গ সেমি। ঠিক আছে, তাহলে 2 ইন্টু পাই মানে হচ্ছে 22/7 ইন্টু 0.7 স্কোয়ার আছে, মানে আমি 0.7কে 2 বার লিখব। ঠিক আছে, তাহলে এইটা উঠলে নিচে একটা 10, আবার এইটা উঠলে নিচে একটা 10, আর একটা 7 কেটে গেল। ঠিক আছে, তাহলে পড়ে রইল কি 2 গুণ 22 গুণ 7 বাই 10, 10কে 100। তাহলে এটা করলে কত চলে আসছে? 3.08, এটা কিন্তু 8, হ্যাঁ, 3.08 এত বর্গ সেমি। ঠিক আছে, এইবার তাহলে বলেছে যে তাহলে ভূগোলকটির ধাতব পাতের ক্ষেত্রফল। তাহলে দেখো, সুতরাং ভূগোলকটির ধাতব পাতের ক্ষেত্রফল, ভূগোলকটির ধাতব পাতের ক্ষেত্রফল। তাহলে দেখো পুরো ভূগোলকটা কত ছিল? 2 4 6 4, 2464। এইবার তুমি তার মধ্যে তো দুটো ছিদ্র করেছো, সেখানে তো কোনো পাত লাগাওনি,
যদি কোনো কিছুর মধ্যে আমরা ছিদ্র করি, মনে করো একটা দেয়ালের মধ্যে ছিদ্র করা হয়েছে, তো সেই ছিদ্রযুক্ত অংশটায় কি ইট থাকে? থাকে না। তেমনই ভূগোলকটা পুরোটা হচ্ছে 2464 2464 2464। এবার তার মধ্যে তো এতটা ছিদ্র করা হয়েছে, তাহলে সেখানে তো কোনো পাত নেই। তাহলে ধাতব পাতের ক্ষেত্রফল থেকে এই যে ছিদ্র পেয়েছি, এটা কি হবে? বিয়োগ যাবে। তাহলে বিয়োগ 3.08 এত বর্গ সেমি। ঠিক আছে, তাহলে কত চলে আসছে? 2460.92 এত বর্গ সেমি। তাহলে এবার 14 নম্বর অঙ্কটা করা যাক। এই 14 অঙ্কটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, তাই আমি এটাকে ভিভিআই দিচ্ছি। বলেছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলক গলিয়ে, তাহলে নিরেট লোহার গোলকের ব্যাসার্ধ, নিরেট লোহার গোলকের ব্যাসার্ধ কত বলা আছে আমাকে? 8 সেমি। তাহলে 8 সেমি। ঠিক আছে, তাহলে নিরেট লোহার গোলক, কিন্তু তাহলে নিরেট লোহার গোলককে গলানো হচ্ছে। নিরেট বললেই বলেছি আয়তন, তাহলে গলালে আয়তন কি হবে? 4/3 পাই আর কিউব। আর মানে হচ্ছে ব্যাসার্ধ, কত? 8, তাহলে তার কিউব এত ঘন সেমি। এইবার এই গোলকটাকে গলিয়ে কি হয়েছে? 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট গুলি তৈরি করা হয়েছে। তাহলে প্রতিটি নিরেট গুলির ব্যাসার্ধ কি বলে দিয়েছে? 1 সেমি। তাহলে নিরেট গুলি তৈরি করছো, নিরেট বললেই বলেছি আয়তন, তাহলে সুতরাং প্রতিটি নিরেট গুলির আয়তন, তাহলে আয়তন কি হবে? 4/3 পাই তার সাথে আর এর কিউব। আর মানে হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত? 1, তাহলে এত ঘন সেমি। ঠিক আছে, আর আমি মনে করে নিচ্ছি মোট এনটি নিরেট গুলি তৈরি করা যাবে। ঠিক আছে, এনটি নিরেট গুলি তৈরি করা যাবে। তাহলে সুতরাং এনটি নিরেট গুলির আয়তন কী হবে? এই যে গুলির আয়তন পেয়েছিলাম 4/3 পাই ব্যাসার্ধ মানে 1 কিউব, তার সাথে কী হবে? এই যে এনটা কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে, কারণ এনটি নিরেটগুলির আয়তন বলেছি। তাহলে এবার দেখো এন ইন্টু 4/3 পাই 1 কিউব মানে 1 গুণ লেখাও যা, না লেখাও তা, তার জন্য আমি আর লিখলাম। তাহলে এন ইন্টু 4/3 পাই। এবার এই যে এনটি নিরেটগুলির আয়তন পেলাম, এই গুলিগুলো আমি কোথার থেকে তৈরি করেছিলাম? প্রশ্ন বলেছে যে বড় লোহার গোলকটাকে গলিয়ে। তার মানে প্রশ্নানুসারে এই যে লোহার গোলক যা, সেটাকে গলিয়ে আমি যে এনটা গুলি তৈরি করেছি, সেই গুলির আয়তনও তাই। ঠিক আছে, তাহলে দেখো সুতরাং প্রশ্নানুসারে তাহলে কি হয়ে যাবে? এই যে এনটা গুলি, এন ইন্টু 4/3 পাই, আর শুরুতে যাকে আমি গলিয়ে তৈরি করেছিলাম গুলিগুলো, সেই গোলক নিরেট গোলক 4/3 পাই 8 কিউব, ব্যাসার্ধর কিউব 8, এ দুটো সমান। তাহলে 4/3 পাই 4/3 পাই কেটে গেল। তাহলে কেটে গিয়ে এন সমান সমান 8 কিউব মানে কত? 512। তাহলে সুতরাং নির্ণেয় নিরেট গুলির সংখ্যা সমান সমান 512টি। ঠিক আছে, এবার তোমাদের বইতে যেগুলো এমসিকিউ আছে, সবার প্রথম বলেছে, প্রথম এমসিকিউটা রোমান 1, 2R একক ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। তাহলে
গোলকের ব্যাসার্ধ কত বলেছে? 2r একক। ঠিক আছে, তাহলে সুতরাং আয়তন কি হবে? 4/3 পাই, তার সাথে কি হয় আয়তনে ব্যাসার্ধর কিউব। তাহলে ব্যাসার্ধ কত? 2r, তার কিউব, এত ঘন একক। তাহলে এটা কত চলে আসছে? 4/3 পাই ইন্টু 2 এর কিউব মানে 8, তার সাথে স্মল আর এর কিউব। ঠিক আছে, এত ঘন একক। তাহলে এবার দেখো তো এটা কত হচ্ছে? এই যে 4 আছে আর এখানে 8, তাহলে 4 8 32 পাই আর কিউব। আর নিচে কত ছিল? এখানে 3। ঠিক আছে, তাহলে এটা কোন অপশানে আছে বইতে? অপশান এতে। ঠিক আছে, এইবার তাহলে রোমান 2-এরটা দেখ। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ, তাই আমি এটাকে ভিভিআই দেব। আমাকে কি বলেছে? দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। ঠিক আছে, আমি মনে করছি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে r1 একক ও r2 একক। ঠিক আছে, তাহলে এবার দেখো, সুতরাং প্রশ্নানুসারে আমাকে কি বলেছে? দেখো, আয়তনের অনুপাত। তাহলে প্রথম জনের আয়তন কী হবে? 4/3 পাই r1 এর কিউব, এই যে ব্যাসার্ধকে আমি r1 ধরেছিলাম, ইস্টু দ্বিতীয় জনের আয়তন কী হবে? 4/3 পাই r2 কিউব, এই যে দ্বিতীয় জনের ব্যাসার্ধকে আমি r2 ধরেছিলাম। আর এই আয়তনের অনুপাতটাই কত আমাকে বলেছে? 1:8। ঠিক আছে, তাহলে এবার দেখো, অনুপাত মানেই কি? ভাগ। তাহলে 4/3 পাই r1 এর কিউব বাই দ্বিতীয়তে আছে 4/3 পাই r2 কিউব ইকুয়াল টু 1:8, মানে 1 অনুপাত মানেই ভাগ, তাহলে 1/8 8। ঠিক আছে, তাহলে 4/3 পাই। ঠিক আছে, তাহলে এবার এটা পড়ে রইল কি? দেখো তো, r1 এর কিউব বাই r2 কিউব। ঠিক আছে, ইকুয়াল টু 1কে আমি 1 এর কিউব লিখতেই পারি, কারণ 1 এর কিউব মানে 1 নিজেই, বাই 8কে আমি কি করব? 2 এর কিউব লিখব। ঠিক আছে, তাহলে এবার দেখো, r1 কিউব বাই r2 কিউব, এই পুরোটাকে একসাথে আমি r1 বাই r2 হোল কিউব লিখতে পারি। একই রকমভাবে 1 এর কিউব বাই 2 এর কিউব, এটাকে একসাথে আমি 1/2 এর হোল কিউব লিখতে পারি। ঠিক আছে, তাহলে কি বললাম? r1 বাই r2 হোল কিউব ইকুয়াল টু 1/2 তার হোল কিউব। ঠিক আছে, তাহলে এবার দুপাশ থেকে কিউব তাড়িয়ে দিলে, মনে মনে বাদ দিয়ে দিলে, r1 বাই r2 ইকুয়াল টু রইল কি? 1/2। ঠিক আছে, এইবার আমার কাছে যেটা জানতে চেয়েছিল, তাহলে সুতরাং বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কী হবে? প্রথম জনের বক্রতল 4 পাই r1 স্কোয়ার ইস্টু, অনুপাত বলেছে ইস্টু দ্বিতীয় জনের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই r2 স্কোয়ার। তাহলে এবার অনুপাত মানেই তো ভাগ, তাহলে 4 পাই r1 স্কোয়ার ডিভাইডেড বাই দ্বিতীয়তে যে আছে 4 পাই r2 স্কোয়ার। তাহলে দেখো, এখান থেকে 4 পাই কেটে গেল, তাহলে পড়ে রইল কি? r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার। আর এই যে r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার, এটাকে আমি r1 বাই r2 হোল স্কোয়ার বলতে পারি। ঠিক আছে, আর এই যে r1 বাই r2, তার মান কত? এই যে এখানে করে রাখা আছে 1/2, তাহলে এই জায়গাটায় আমি 1/2 বসাবো, আর মাথায় স্কোয়ার ছিল বলে স্কোয়ার। তাহলে দেখো, ওপরে 1 আছে, তাহলে 1 এর স্কোয়ার 1 বাই নিচে 2 আছে, তাহলে 2 এর স্কোয়ার 4, তাহলে 1 আর নিচে 4 মানে
1:4, এইটা আছে অপশান বিতে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইবার দেখো রোমান 3-এরটা। রোমান 3-এরটা কী বলেছে আমাকে? বলেছে যে 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলক, নিরেট অর্ধগোলক বলেছে কিন্তু, হ্যাঁ নিরেট অর্ধগোলক বলেছে কিন্তু। তাহলে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ বলে দিয়েছে কত? 7 সেমি। ঠিক আছে, তাহলে আমার কাছে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, আগের দিন যখন আমি সূত্র লিখিয়েছিলাম তখন নিরেট অর্ধগোলকের সমগ্র তল, নিরেট অর্ধগোলক কিন্তু, হ্যাঁ সমগ্র তলের ক্ষেত্রফল কত বলেছিলাম? এখানে ফর্মুলা আমি আবার লিখে দিচ্ছি, 3πr², এত বর্গ একক। ঠিক আছে, তাহলে এইবার এটা কি হয়ে যাবে? 3πr মানে হচ্ছে ব্যাসার্ধ, মানে 7² এত বর্গ সেমি। তাহলে 3π7² মানে 49। আর এই যে 3কে যদি আমরা 49 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে? 147। আর পাই যেরকম ছিল সেরকমই থাকলো। এই যে 3 দিয়ে 49কে গুণ করলাম 147, আর পাই যেমন ছিল পাইকে আমরা তেমনই বসিয়ে দিয়েছি, তাহলে 147 পাই বর্গ সেমি। ঠিক আছে, এইটা আছে হচ্ছে অপশান সিতে। ঠিক আছে, এইবার তাহলে 4 নাম্বার এমসিকিউটা করা যাক। আর এই এমসিকিউটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট এমসিকিউ, তাই এটাকে আমি ভিভিআই দিচ্ছি। ঠিক আছে, তো দেখো কি বলেছে? দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9। নিরেট গোলক বলেছে কিন্তু, হ্যাঁ তাহলে আমি মনে করি নিরেট গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 একক ও R2 একক। ঠিক আছে, তাহলে এইবার সুতরাং প্রশ্নানুসারে দেখো আমাকে কি বলেছে? যে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে বক্রতল কি হবে? প্রথম জনের 4π, প্রথমটাকে কি ধরেছি? R1, তাহলে বক্রতল 4πr1²। দ্বিতীয়টা কি হবে? 4π, দ্বিতীয় জনের ব্যাসার্ধ R2, তাহলে R2²। ঠিক আছে, এইটাই নাকি বলেছে 16:9। তাহলে এবার দেখো অনুপাত মানেই ভাগ, তাহলে 4πr1² বাই 4πr2² ইকুয়াল টু অনুপাত মানেই ভাগ, তাহলে 16/9। ঠিক আছে, এইবার তারপরে দেখো তাহলে এই যে 4π কাটাকাটি হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমার পড়ে রইল কি? তাহলে দেখো পড়ে রইল কি? R1² বাই R2², তাহলে সেইটাকে আমি R1/R2² লিখতে পারি। আর এখানে কী ছিল? 16/9। ঠিক আছে, তাহলে এবার দেখো স্কোয়ার যদি আমি তুলতে চাই আমাকে কি করতে হবে? এই পাশে স্কোয়ার উঠে রুট বানিয়ে দিতে হবে, তাই না? তাহলে 16/9, √16/9। ঠিক আছে, তাহলে এইবার দেখো R1/R2 ইকুয়াল টু 16 রুট মানে 4/9, রুট মানে 3। ঠিক আছে, এইবার তাহলে যেটা বলেছে আমাকে, তাহলে সুতরাং তাদের আয়তনের অনুপাত, তাহলে আয়তনের অনুপাত কী হবে? প্রথম জনের আয়তন 4/3 পাই আয়তন ব্যাসার্ধর কিউব, তাহলে প্রথম জনের ব্যাসার্ধ R1 তার কিউব, দ্বিতীয়টা কী হবে? 4/3 পাই ব্যাসার্ধ R2 কিউব। এইবার তাহলে অনুপাত মানে কি? ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে এটা 4/3 R1 কিউব বাই 4/3 পাই R2 কিউব।
তাহলে 4/3 পাই, 4/3 পাই কেটে গেল। তাহলে পড়ে রইল কি এখানে r1-এর কিউবের সাথে নিচে r2-র কিউব। এইবার এই যে r1-এর কিউব বাই r2-র কিউব, এটা মানে কি r1/r2-র হোল কিউব। আর এই যে r1/r2 তার মান কত দেখেছিলাম আমরা, এই যে এখানে লিখে রেখেছি 4/3, তাই না? তাহলে এটার মান বসালে কত হয়ে যাচ্ছে দেখো, 4/3 কিউব। তাহলে এইবার 4-এর কিউব মানে হচ্ছে 64/3-এর কিউব মানে হচ্ছে 27। তাহলে এবার এটাকে অনুপাত আকারে লিখলে 64:27, ঠিক আছে? 64:27 এটা আছে কোথায়? অপশান এতে আছে তোমাদের বইতে, ঠিক আছে? এইবার তাহলে 5-এরটা করা যায়। কি বলেছে রোমান 5-এরটা? বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান, তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? আমি মনে করছি গোলকটির ব্যাসার্ধ স্মল আর একক, ঠিক আছে? তাহলে এইবার সুতরাং বক্রতলের ক্ষেত্রফল তাহলে কত হবে? তাহলে সুতরাং বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 4πr², এত বর্গ একক। আর আয়তন কত হবে? 4/3πr-এর কিউব, এত ঘন একক, ঠিক আছে? এইবার আমাকে কি বলেছে দেখো, তাহলে সুতরাং প্রশ্নানুসারে বলেছে গোলকটির আয়তনের 3 গুণ, তাহলে এই যে আয়তন 4/3πr³ তার মানে ইন্টু 3 গুণ, এই যে 3, সেইটাই নাকি তার বক্রতলের ক্ষেত্রফলের সাথে সমান। তাহলে ইকুয়াল টু এই যে বক্রতলের ক্ষেত্রফল 4πr²। তাহলে 3 3 কেটে গেল। তাহলে দেখো এখানে কি পড়ে রয়েছে 4π, এই যে r-এর কিউব, r-এর কিউব মানেটা কি? 3টে r, তাহলে r r r, এই যে 3টে r লিখলাম। একই রকমভাবে 4πr-এর স্কোয়ার মানে কি? 2টো r, এই যে r তার সাথে r লিখলাম। তাহলে দেখো এই যে 4π কেটে গেল, ঠিক আছে? এইবার তাহলে দেখো এই r দিয়ে r কাটলে 1, আবার r দিয়ে r কাটলে 1। তাহলে দেখো এখানটায় কি পড়ে আছে? এই পাশে এই যে একটা r পড়ে আছে, তাই না? আর এইখানে দেখো 1 গুণ আরও একটা 1, তাহলে 1 অক্ষে কি হবে? 1, ঠিক আছে? আর এই যে r, এই rকেই তো আমি ধরেছিলাম ব্যাসার্ধ, তাই না? তাহলে সুতরাং ব্যাসার্ধ সমান সমান কত চলে আসলো? 1 একক। ব্যাসার্ধ সমান সমান চলে আসলো কত? 1 একক। এটা তোমাদের বইতে কততে আছে? অপশান এতে আছে, ঠিক আছে? এইবার 15-র বিয়ে সত্য না মিথ্যা? তার রোমান 1-এ যেটা আছে বলেছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে গোলকটির আয়তনও নাকি দ্বিগুণ হয়। তাহলে আমি মনে করছি গোলকটির ব্যাসার্ধ স্মল আর একক ও আয়তন ভি ঘন একক, ঠিক আছে? ব্যাসার্ধ স্মল আর একক, আয়তন ভি ঘন একক। তাহলে সুতরাং ভি কি হবে? আয়তন মানে 4/3πr-এর কিউব, ঠিক আছে? 4/3πr-এর কিউব। এইবার বলেছে ব্যাসার্ধকে দ্বিগুণ করা হয়েছে, তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ হলে ব্যাসার্ধ হবে 2r একক,
দ্বিগুণ, মানে সামনে একটা 2 চলে আসবে, 2r একক। তাহলে এইবার সুতরাং তখন তাহলে আয়তন কত হবে? আয়তন 4/3 পাই ব্যাসার্ধর কিউব, ব্যাসার্ধ মানে এখন কত? 2r, তার কিউব, এত ঘন একক। ঠিক আছে, তাহলে এবার দেখো এটা কত চলে আসছে? 4/3 পাই 2 এর কিউব মানে 8, আর এর কিউব যেমন ছিল তেমনই থাকলো, এত ঘন একক। তাহলে এইবার দেখো এই যে 4/3 পাই তার সাথে আর কিউব, 4/3 পাই তার সাথে আর কিউব, এটা মানে কি? এই যে 4/3 পাই তার সাথে আর কিউব, এটা মানে কি? ভি, তাই না? তাহলে এটার জায়গায় বসিয়ে দেবো ভি, আর এই জায়গাটা 8 যেমন ছিল 8কে আমি তেমনই রেখে দিলাম। ঠিক আছে, তাহলে ভি এর সাথে কত হলো? 8, তাই না? তাহলে আয়তন কত? সামনে 8 আছে মানে 8 গুণ, কিন্তু বইতে বলেছে আয়তন হবে দ্বিগুণ, তাহলে বইতে যেটা বলা আছে সেটা মিথ্যা। ঠিক আছে, এই 8 সামনে থাকা মানে 8 গুণ, কিন্তু বইতে বলেছে দ্বিগুণ, তাহলে এটা মিথ্যা। এইবার বলেছে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 4:9, তাহলে তাদের ব্যাসার্ধের অনুপাত রোমান 2। আমি মনে করছি অর্ধগোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 একক ও R2 একক। ঠিক আছে, তাহলে এইবার দেখো প্রশ্নে কি বলেছে? তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9। তাহলে অর্ধগোলকের বক্রতল প্রথমটার কি হবে? 2 পাই R1 স্কোয়ার ইস্টু দ্বিতীয়টার কি হবে? 2 পাই দ্বিতীয় জনের ব্যাসার্ধ কত? R2, তাহলে R2 স্কোয়ার কত বলেছে? 4:9। ঠিক আছে, তাহলে এবার দেখো অনুপাত মানেই ভাগ, তাহলে 2 পাই R1 স্কোয়ার বাই 2 পাই R2 স্কোয়ার, এপাশে অনুপাত মানে ভাগ, তাহলে 4/9। তাহলে 2 পাই কেটে গেল, তাহলে পড়ে রইল কি? R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার ইকুয়াল টু 4কে আমি লিখতে পারি 2 স্কোয়ার বাই 9কে আমি লিখতে পারি 3 স্কোয়ার। তাহলে দেখো R1 বাই R2 হোল স্কোয়ার মানে সেটাকে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার, R1 স্কোয়ার বাই R2 স্কোয়ারকে আমি R1 বাই R2 হোল স্কোয়ার লিখতে পারি। একই রকমভাবে 2 স্কোয়ার বাই 3 স্কোয়ারকে আমি 2/3 তার হোল স্কোয়ার লিখতে পারি। এবার দুই পাশ থেকে স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল করলে R1 বাই R2 ইকুয়াল টু 2/3। আর ভাগ মানেই অনুপাত, অনুপাত মানে যদি ভাগ হয়, ভাগ মানেও অনুপাত হবে। ঠিক আছে, এই যে এখানে যেমন অনুপাত চিহ্নটা তুলে ভাগ আকারে লিখেছিলাম, তেমনি এই ভাগ চিহ্নটা তুলে অনুপাত R1:R2, এপাশেও অনুপাত 2:3। তাহলে ব্যাসার্ধর অনুপাত কত হলো? 2:3। আমাকে বইতেও বলেছিল ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3, তাহলে এটা সত্য চলে আসলো। ঠিক আছে, এরপরে তোমাদের বইতে যেটা সি সেকশানে আছে শূন্যস্থান পূরণ, প্রথমে বলেছে একতল বিশিষ্ট ঘনবস্তু, মানে যার একটাই তল। মনে করো একটা ফুটবল, এই যে এই গোল এই অংশটা, এর তো এই যে শুধু এই ভেতরের এই একটাই তল, এই যে ভেতরের জায়গাগুলো, এই যে ভেতরের জায়গাগুলো, এর তো এই একটাই তল। তাহলে ফুটবল কি? একটা গোলক। তাহলে একতল বিশিষ্ট ঘনবস্তুর নাম কি? গোলক। ঠিক আছে, তারপরের প্রশ্ন বলেছে রোমান 2-তে আছে যে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা। তাহলে আমি যদি একটা অর্ধগোলক আঁকি, এই যে মনে করো একটা বাটি, এইটার এই যে নিচের যে অংশটা, এই যে অংশটা, এই যে দাগ দিয়ে বোঝাচ্ছি যেগুলো, এই অংশটা হচ্ছে এর বক্রতল, আর এই যে ওপরের যে অংশটা যেটা ফাঁকা আছে সেটা হচ্ছে সমতল। তাহলে মনে রাখবে যে নিরেট অর্ধগোলকের নিচটা হয় বক্রতল। দেখো বাঁকানো অংশ, এই যে চাঁদের মতো একটা বাঁকানো অংশ,
এই বাঁকানোর জন্য এটা বক্রতল, আর ওপরেরটা কি সমান একদম, তাই এটা সমতল। তাহলে কয়টা সমতল হলো? একটাই সমতল আর একটা বক্রতল। তাহলে আমাকে বইতে জানতে চেয়েছে যে সমতলের সংখ্যা কটি, তাহলে সমতলের সংখ্যা একটি। যদি জিজ্ঞেস করা হতো বক্রতলের সংখ্যা কটি, তাও হতো একটি। কিন্তু যদি বলতো শুধু তলের সংখ্যা কটি, নিরেট অর্ধগোলকের তলের সংখ্যা কটি, তখন কিন্তু দুটো হতো, একটা হতো সমতল, একটা হতো বক্রতল। কিন্তু শুধু সমতল বললেও একটি, শুধু বক্রতল বললেও একটি, কিন্তু তল বললেই দুটি। ঠিক আছে, সমতল বা বক্রতল কিছু উল্লেখ না করে শুধু তল বললে উত্তর হতো দুটি। ঠিক আছে, এরপরে রোমান 3-এরটা দেখ, বলেছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক। তাহলে ব্যাসার্ধ কি বলেছে? 2r একক। ঠিক আছে, তাহলে আমার কাছে জানতে চেয়েছে সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা, নিরেট অর্ধগোলক বলেছে কিন্তু, তাহলে 3πr²। ঠিক আছে, সমগ্র তলের ক্ষেত্রফল 3πr²। আর মানে কিন্তু এখানে ব্যাসার্ধ। ঠিক আছে, আমি এটা ফর্মুলা লিখলাম, যদিও এখানে ছোটো হাতের আর আছে, তো তোমাদের বোঝানোর জন্য এটা বড় হাতের আর দিয়ে লিখলাম। তাহলে 3π বড় হাতের আর, যেটা মানে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে যদি আমি মান বসাই প্রশ্ন থেকে, তাহলে কত হবে? প্রশ্নে ব্যাসার্ধ কত বলেছে? এই যে প্রশ্নে ব্যাসার্ধ কত বলা আছে এখানে? 2r, তাই না? তাহলে এই যে ব্যাসার্ধর জায়গায় কি বসবে? 2r, আর মাথায় একটা স্কোয়ার ছিল বলে দিলাম স্কোয়ার, এত বর্গ একক। তাহলে দেখো 3π ইন্টু 2² মানে 4, আর r² যেমন ছিল তেমনই রেখে দিলাম। তাহলে দেখো 3×4 = 12। তাহলে এখানে আছে পাই আর এখানে আছে r², তাহলে 12πr² বর্গ একক। এবার তোমাদের বইতে দেখো πr² অংশটা আছে, তাহলে শূন্য স্থানে কোনটুকু হবে? শুধু 12। ঠিক আছে, বোঝা গেল পুরোটা?